সাপে তো আর ধান খায় না, ফসল নষ্ট করে না, কিন্তু ইঁদুরে ফসল যারা খায় তাদেরকে আবার সাপ খায়, নিধন করে। তার মানে সাপ হচ্ছে কৃষকের বন্ধু বলা যায়। বন্ধুই বলা যায়। আপনি কি বলেন? আমিও বন্ধুই বলি। একটা ক্ষেত্রে গোখুর, রাসেল বাইপাস আর অন্যান্য অনেক জাতেরই সাপ আছে, সবাই কিন্তু ইঁদুরে আঘাত করে, ওই জন্য হয়তো ইঁদুর নাই কে এখন। এই যে এখানে আছেন গ্রাম আপা, আর আছেন মোহাম্মদ ইলিয়াস। ইলিয়াস হচ্ছেন একজন কৃষক। এই ফরিদপুরের ডিক্রির চরের যে চারদিকে যে জমিগুলো দেখছি, বাপের থেকে মানে বাপের 50 বিঘা জমি, এই ইলিয়াস সাহেবের যে জমি 50 বিঘা জমি আছে এটা বাপেরই। এটা ছিল তাদের মূল বাড়ি। সে বাড়ি পদ্মা একসময় ভেঙে যায়, কিন্তু আবার পদ্মায় চর জেগে ওঠার পরে নতুন করে এসে চরটা 10 বছর পরে আবার জাগে। হ্যাঁ, 10 বছর, মানে খুব অল্প সময়ের মধ্যে না? অল্প সময়ের পরে চরটা জেগে। আমরা অনেক সময় দেখি 50 বছর 60 বছর লেগে যায়। হ্যাঁ, কিন্তু আপনারা খুব কম সময়ের মধ্যে আবার জমি ফেরত পেয়েছেন। ইলিয়াস সাহেব যেটা করেছে, তার 3 ভাই দুজনে চাকরি করেন, কেউ আর চরের দিকে আসেনি। তা ইলিয়াস সাহেব প্রথম থেকে এই জমিগুলো বছরওয়ারি বর্গা দিলেও এখন উনি এবং ওনার সন্তান পড়াশোনা করেছে। উনি চাচ্ছেন সন্তান কৃষক হোক। ইলিয়াস সাহেবও একজন প্রবাসী ছিলেন, দেশে ফিরে আসে, এখন কৃষিকাজ করছেন। তা আমরা জানতে চাইব যে তার এই কৃষিকাজ সম্পর্কে আপনি আমাদেরকে বলেন যে কৃষিকাজটা কেমন লাগছে আপনার? বিদেশেও ছিলেন, ভাইরাও আসেনি। বিদেশে অন্যের চাকরি যাও, ওইখানে সুখ কম নাই, কিন্তু আমাদের দেশের কাজটা হইলো সম্পদটা আমাদের, অন্যের গোলামি করতে হইল না, নিজের মতো নিজেই খাটাখাটনি করে নিজের ফসলাদি তোলা পারতেছি। নিজেদের যাবতীয় যেগুলো কাজে লাগে আর কি, খানা দানা, তারপর আপনার সবজি চাষ আর কি, সব কিনতে হয় না। আর মনে করেন যে আমরা যে ফসলটা ফলাই, শহরের মানুষও তো এগুলো খায়, এগুলো ওনাদের জন্য তৈরি হয়। তাই এক ধরনের ফসল করা ঠিক না। কি কি চাষ করেছেন এবার? এবার ভুট্টা আছে, তারপরে আপনার ধান আছে, তিল আছে, সিজনে সব ধরনের ফসলই করি আমরা। এখানে দেখছি যে কলা বাগান করেছেন না? ওই লেবু বাগান, জি, আর কলা গাছের রাস্তার, ওই যে বড়ই গাছ দেখেন, ওই বড়ই এইবার আমরা হাটে নিয়ে বিক্রি করলাম। বড়ই কম রকম 50 টাকা কেজি তো দিছে আমাদের শুকনো বড়ই। কি বড়ই? টক বড়ই, এগুলা শুকিয়ে বিক্রি করেছেন? শুকিয়ে বিক্রি করছি, পাকার পর শুকাইছি, সেইগুলো বিক্রি করছি। শুকনা বড়ির কি দাম বেশি? যে শুকনো বড়ির দাম একটু বেশি, এই টক বড়ই আর কাঁচা অবস্থায় ওগুলোর দাম একটু কম যায়। কত টাকা বিক্রি করছেন? তাতে যখন নাকি পাকাগুলো নিয়ে বিক্রি করছি তখন 30 টাকা 20 টাকা এরকম বিক্রি করছি। আর যখন নাকি বেশি পাইকে যায় ওগুলো শুকিয়ে বাজারে নিয়ে বিক্রি করছি, ওইগুলো মনে করেন যে 50 টাকা 60 টাকা কেজি গেছে, আবার আগুরে 100 টাকা কেজিও গেছে। সব মিলে মানে কত টাকার বড়ি বিক্রি করছেন এবছর? তাতে প্রায় 8,000 টাকার মতো আসছে একটা গাছে। সম্পূর্ণ গাছ, এই একটা উজ আছে, এই ছোট ছোট গাছ যেগুলো দেখেন, ওই যে রাস্তার পাশে গাছগুলো, এগুলো কি আপনার সব? ওগুলো আমাদের। ওখানে অনেক খই গাছ দেখছি। জি, এই খই গাছগুলো, খই গাছের ডাল দিয়ে মনে করে আবার কাটা কেটে ওই দোপ জায়গায় আমরা ফেলাই রাখি। ওই যেমন ওইখানে একটা পুষ্করণী কাটা হইতেছে, ওইখানে ফেলবো। নদীতে বর্ষার সময় যে বড় মাছগুলো আইসে সেরে মনে করি ওইখানে আটকা পড়বে, কাটা দেওয়া বলে, কাটা দেওয়া বলে। যে মাছ আমরা বাজারে কিনে খাইতে আমাদের খুব কষ্ট হবে কৃষকদের, ওই মাছটা মনে করেন আমরা আমাদের বড় বড় মাছ পড়ে সেখানে, বড় বড় মাছ পড়ে, পদ্মা নদীর মাছ। পদ্মা নদীর মাছ। আচ্ছা, এই খই গাছটা, এত খই গাছ লাগাইছেন কেন বলেন তো আমাকে? এই খই গাছে মনে করেন যে ফলও ধরতেছে, আবার এগুলো দিয়ে বেশিরভাগ হলো ওই যে নদীতে যে কাঠা ফেলানো হয়, ওই জন্য এর কাঠাগুলো খুব মাছে মানে পরিকল্পনা করেই লাগানো হয়েছে। খই কি খায় চরের লোকজন? জি, চরের মানুষও খই খায়। এটা কি বাজারে বিক্রি হয়? কিন্তু আমার মেয়েরা ওইখানে খই পারতেছে, তাই 200 কিন্দার মানুষ আবার ওইখান দিয়ে যাইতেছে, হয়তো শহরের। তা আইসে আমার মেয়েটা বললো আর কি, ছোট মেয়ে, যে আব্বু একজন লোক
ওইখানে মোটরসাইকেল দাঁড় করে পরে আমাদের কাছ থেকে খই চাইছে যে তোমরা কি বিক্রি করবে। আমরা বিক্রি করতে চাই নেই, এমনি দিয়ে দিতে চাইছি, কিন্তু তারপরে ওনটা আমারে টাকা দিয়ে গেছে 50 টাকা না 100 টাকা যেন দিছে, তা আমারে বলতেছে। তাহলে এটা মনে করি যে শহরের যারা যারা চিনে ওনটা কিন্তু খুব সুস্বাদু সুস্বাদু, এই ফলটা খারাপ লাগে না, বাচ্চারা খুব খায়। খই ফলের তো একটা সুন্দর একটা গন্ধ আছে। তারপরে আমরা কিন্তু জিলাপি গাছ বলতাম এটাকে, জিলাপির মতো না, পেঁচানো 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 আছে। আচ্ছা, এই যে এবার ভুট্টা করেছিলেন কতটুকু জমিতে? তাতে ভুট্টা হয়েছিল আমাদের প্রায়, আমি আবাদ করিনি বেশি ভুট্টা, কিন্তু যারা নাকি আমাদের ক্ষেতের ভিতরে আবাদ করছে তাতে কমপক্ষে 20 বিঘার মতো হবে, 20 বিঘার মতো শুধু ভুট্টাই করা হয়েছে। 50 বিঘা জমির মধ্যে আপনি 20 বিঘাতে শুধু ভুট্টা চাষ করছেন। ধান হইতেছে, ওই যে ওইগুলা ধান বোনা হয়ে গেছে, আবার এটা আবার মনে করেন নতুন বুনতেছে, এটা বুনবে আউশ ধান। আউশ ধান বুনলে কি করবে মনে করেন যে আশ্বিন মাসের প্রথমেই ওনরা এই ভুট্টার আবাদ নাইলে পরে কালিজিরা আর অন্য অন্য ফসলের যাতে নাকি তাড়াতাড়ি আবাদটা করা যায়, ঠিক সময় মতো ওই জমিরে আবাদের আনা যায়, উপযোগিতা আনা যায়, সেই কাজটা করবে। এই জন্য ভুট্টা সম্পর্কে একটু বলেন, যে বলেন ভুট্টা আপনি চাষ করেননি কিন্তু জমি আপনার, ঘটনা কি? জমি আমার ওই যে শোনকরা দিয়ে আছে, শোনকরা মানে বর্গা না, 1 বছরের জন্য 1 বিঘার জমির চুক্তি হয়, যেমন 1 আশ্বিনে থেকে আর 1 আশ্বিন পর্যন্ত। উনি যদি আবার ফিরে টাকা দেন তাহলে হয়তো ফিরে আশ্বিন মাসে উনি আমার টাকা দেবে, আর যদি আমি আবাদ করি তাহলে আর উনি টাকা দিবে না। 1 বিঘায় কত টাকা পান? 1 বিঘায় 7,000 নর্মাল নিচে আর কি, আমি অন্যান্য মানুষ আর বেশি দেয়। মানে জমিটা আপনি ভাড়া দিচ্ছেন? জি, মনে করেন যে ভাড়াই ওই রকম। শন করা মানে 1 বছরের জন্য ভাড়া? 1 বছরের জন্য ভাড়া। তা আপনি নিজে কি চাষ করেছেন? আমি ধান চাষ করছি, তারপরে কতটুকু জমিতে ধান করছেন? ফেসারি ছিল, সরিষা ছিল। আচ্ছা, জমিতে কি চাষ করা লাভজনক? মটরশুঁটি, সব পদই করি। সরিষা চাষ করেন না? কৃষি কাজে যাই আবাদ করেন আপনি, প্রত্যেকটা জিনিস যদি আবাদ করতে পারেন লাভ আছে। ডিগ্রির চরকে বলা হয় কিংবা নর্থ চ্যানেল, এটা তো পেঁয়াজের খনি বলা হয়। হ্যাঁ, পেঁয়াজ করেন নাই? পেঁয়াজ করা হয়েছে, অনেকে করছে, আমি বেশি করিনি, অল্প অল্প আর কি, নিজের যাবতীয় যা দরকার পড়ে ততটুকু। কৃষিকাজে লাভ কেমন? জীবন চলে? ভালো লাভ কৃষিকাজে, মনে করেন যে আপনার ভালো লাভের ভিতরে গবাদি পশু টশু দিয়েও তো কৃষিকাজ। এই জন্য মনে করেন যে গরু ছাগল ভেড়া সব কিছু মনে করেন আমরা পালতেছি, আর ওগুলোতে ভালো লাভজনক আর কি, তাতে ঠেকে না তেমন একটা, আর ভালো উন্নতি হয় আপাতত। তা আপনি এর আগে খুব লোকসান খাইছে মানুষ নতুন অবস্থায় শহরটা। কেন লোকসান খেয়েছিল? কেন তখন লোকসান খাইছে আপনার দুর্যোগ, ওই যে দেখেন কাইসা গাছ, ওই যে দেখা যায় যে পাট কাশবন। হ্যাঁ, কাশবন। এই কাশবন আগে ছিল ওই যে খেতে পাট যে এরকম ঘন দেখেন, ঠিক এরকম ছিল, এত ঘন ছিল যে ওর ভিতর দিয়ে চলাফেরাই কষ্ট। ওগুলা পরিষ্কার করে অনাবাদি জমিরে আবাদে তৈরি করতে করতে কৃষকরা অনেক হসট খায়। তখন কৃষককে ক্ষতি করে হলো শুধু ইঁদুর আর বন্যা। কিন্তু ইঁদুরের জন্য তো ওই আমাদের রাসেল ভাই আছে, রাসেল ভাইপার। হ্যাঁ, আর সাপ তো আছে, ওর সাথে তো লড়তে হয়। রাসেল ভাইপার তো আপনি জানেন তো বোধহয়, যে একটা ক্ষেতে যদি রাসেল ভাইপার থাকে সেই ক্ষেতে আর কোনো ইঁদুর আসে না। একটা ক্ষেতে গোখুর, রাসেল ভাইপার আর অন্যান্য অনেক জাতেরই সাপ আছে, সবাই কিন্তু ইঁদুরে আঘাত করে, ওই জন্য হয়তো ইঁদুর নাই কে এখন খুব। দারার সাপ কিন্তু ইঁদুর। এখন আমরা ইঁদুরের এই এরিয়ায় যত লোকজন আবাদ করতেছে, আগে যখন নাকি এগুলা ছিল না, ইঁদুরে খুব আক্রমণ করত। তাহলে কি বলবো আমরা, আর সাপ কৃষকের বন্ধু, সে কি মনে হয়? হ্যাঁ, সাপ তো কৃষকের বন্ধুই তো। আপনি কি বলেন? সাপে তো আর ধান খায় না, ফসল নষ্ট করে না। সাপ হচ্ছে আসলে আমাদের কৃষকের বন্ধু, কারণ সাপ আমাদের ফসলের ক্ষতি করে না, আর ইঁদুর তো মনে করেন যে পর্যাপ্ত পরিমাণে ক্ষতি করে, সমলে মাইরে দেয় কৃষকরে, এরকম কাজ করে হলো ইঁদুরে। এই যে আপনি যে আপনার ছেলেকেও কৃষিকাজে নিয়ে আসলেন, এখন কি আর ওই যে যেটা বলবেন যে জমিকে আর ভাড়া দেবেন নাকি নিজেই করবেন, কি মনে হয়? না, এখন থেকে আমার শখ, ছেলে যখন আমার পাশে দাঁড়াইছে আইসা যে আব্বু কৃষিকাজই করুম, তাহলে এখন থেকে আমি কৃষিকাজই করব, আর ভাড়া এত জমি দিব না। তাতে তো মনে করেন যে টাকাটা
সবসময় হাতে থাকে না, আর টাকা যতক্ষণ হাতে নগদ ক্যাশ আসে অল্প দিন পরে কিন্তু ওই টাকাটা শেষ হয়ে যায়। আর ফসলের আবাদ করলে ফসল মনে করেন যে ঘরে যখন আপনি বেকায়দা পড়লেন তখন 2-4-5 মণ নিয়ে গেলেন হাটে, আবার মনে করেন আপনি ওই সমস্যাটা সমাধান হইলো। এতে এইভাবে আমার আর শখ নাই ওই যে আপনার জমি মার্কেট ফসল হচ্ছে ব্যাংকে টাকার মতো রাখার মতো অবস্থা না? জি, ব্যাংকে যেমন টাকা রাখে ওই রকমই অবস্থা। একজন কৃষক, আপনি এখন একজন কৃষক, মানে আপনার গর্বের জায়গা নাই যে আপনি নিজের খাবার নিজে তৈরি করছেন এবং অন্যকে খাওয়াচ্ছেন, কি মনে হয়? এটা আমার গর্ব যে আমার নিজের খাবার নিজে তৈরি করা পারতেছি, আবার অপরের জন্য তৈরি করা পারতেছি। গত বছর কি বাইরে থেকে কিছু কিনে খেতে হয়েছে আপনার? সামান্য কিছু কিনে খাই। যেমন কি কিনছেন আপনি বলেন তো? যেমন কিছু আছে যখন নাকি এই যে মরিচের শর্ট খায়, দেখেন আপাতত এই জায়গায় মরিচের চাষ করা নাই, তাই আমার কিছু মরিচ কিনতে হয়, আবার কিছু লবণ, কেরোসিন তেল এরকম সময় পরে। আর তেলের দিকেও মনে করেন যে আমরা সরাসরি সব সময় যে কৃষি কাজে যে সর্ষেটা আসে, তিলটা আসে, ওইটার তেল ভাঙে সব আমরা ইউজ করি না, হয়তো কিছু সময় তেলও কিনে খায়। চাই এই যে আপনারা যে ফসল ফলান, জমিকে মাঝে মাঝে রেস্ট দিতে হয় না? জমিতে রেস্টের মধ্যে হলো, জমিতে আপনার যখন খালি হয় ওই সময়টা ওই যে দেখেন জমিটা চাষ দেওয়া হয়েছে না, ওইটাই ওর চাষ দিচ্ছেন, মাটিটা উল্টা পাল্টা গেছে, এতে মনে করেন যে অক্সিজেন ঢুকতেছে, মাটিতে অক্সিজেন ঢুকতেছে, শুকাইতেছে আর অক্সিজেন ঢুকতেছে, ওই মাটিটা উর্বরই হবে আলাদা, ওইটাই মাটির রেস্ট। আমরা তাহলে বলতে পারি যে ইলিয়াস ভাই একজন সফল কৃষক এবং তার 50 বিঘা জমি আছে।